বিবিএ থার্ড ইয়ার কোস্ট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার মেটেরিয়াল থেকে আজকে 1 নম্বর ক্লাস। মেটেরিয়ালের বাংলা অর্থ হচ্ছে কাঁচামাল। এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় কমপক্ষে 10 মার্কস থাকবে। পার্ট সিতে একটা অঙ্ক, পার্ট বিতে একটা অঙ্ক। আজকের ক্লাসে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক বিষয়গুলো হাতে কলমে বুঝিয়ে দিব। সরাসরি আমি আলোচনা শুরু করছি। নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে রাখবেন। সাধারণত 3টা ফরম্যাটের অঙ্কের সমাধান করতে হবে। একটা ফরম্যাট যেটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, এটার নাম দিতে পারো মজুত পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি, আমি একটু পরে ব্যাখ্যা করব। 2 নম্বর যে ফরম্যাট, এটার নাম দিতে পারো মিতব্যয়ী ফরমাশ পরিমাণ, ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। আসলে এগুলা কি একটু পরে বুঝতে পারবেন। আরেকটা ফরম্যাট হলো এই যে সূত্রাবলী দেখতে পাচ্ছেন, এই সূত্রাবলীর আলোকে কিছু অঙ্ক পরীক্ষায় পার্ট বিতে থাকবে। এখন বোঝার চেষ্টা করো মজুত পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি। তোমার কাছে কি পরিমাণ কাঁচামাল আছে, যেহেতু অধ্যায়টা মেটেরিয়াল বা কাঁচামালের, তোমার কাছে কি পরিমাণ কাঁচামাল আছে, কি পরিমাণ তুমি ক্রয় করেছো, কি পরিমাণ ব্যবহার করবে, এটার একটা হিসাব রাখতে হবে। তো 4টা পদ্ধতিতে হিসাব রাখা হয়। এই 4টা পদ্ধতির যে কোনো একটা তোমাদের পরীক্ষায় থাকতে পারে, তবে বেশিরভাগ ফিফো, লিফো, তারপর ওয়েটেড এভারেজ মেথড, ওই 3টার মধ্য থেকে বেশি থাকে। আমরা কিন্তু 4টা নিয়মই শিখব ধারাবাহিক ক্লাসগুলোর মধ্যে। ফিফো এটার পূর্ণরূপ ফার্স্ট ইন ফার্স্ট আউট, লিফো লাস্ট ইন ফার্স্ট আউট, ওয়েটেড এভারেজ মেথড সিম্পল এভারেজ মেথড। ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে হলো আগের মাল আগে সারা, লাস্ট ইন ফার্স্ট আউট হলো পরের মাল আগে সারা। এখন এটার ব্যাখ্যাটা তো জানার প্রয়োজন আছে। এখন তোমার ব্যবসা প্রতিষ্ঠানের মজুত পণ্য হিসাব রাখার জন্য এরকম একটা স্টোর লেডজার বা কাঁচামালের হিসাব রাখার জন্য এরকম একটা স্টোর লেডজার আমাদের তৈরি করতে হবে। হতে পারে এটা ফিফো পদ্ধতিতে, অথবা লিফো, অথবা ওয়েটেড এভারেজ মেথড, অথবা সিম্পল এভারেজ মেথড। তোমাকে কিন্তু এই টেবিলটা অঙ্কন করতে হবে সব সময়। কথাটা মনে থাকবে, এই টেবিলটাই তোমাকে অঙ্কন করতে হবে, যেখানে শুরুতে আছে ডেট, রিসিপ্ট, ইস্যু, ব্যালেন্স। এখন জানা প্রয়োজন রিসিপ্ট, ইস্যু, ব্যালেন্স এগুলোতে আসলে কি বসবে। আবার রিসিপ্টে, ইস্যুতে, ব্যালেন্সে 3টা করে আলাদা ঘর আছে, যেখানে ইউনিটস, রেট, টোটাল, ইউনিট, রেটস, টোটাল, এখানে টাকাগুলো বসাতে হবে। উদাহরণ দিচ্ছি, যেমন ধরো তোমার কাছে একেবারে বছরের প্রথমে কাঁচামাল মজুদ আছে 10 একক, উদাহরণস্বরূপ প্রত্যেকটা 2 টাকা করে, প্রতি একক 2 টাকা করে, তাহলে টোটাল হলো 20 টাকা। এটা হলো ব্যালেন্স যেটা তোমার কাছে মজুদ আছে। তো তুমি 10 একক মানে 10 ইউনিট, এটা ইউনিটের করে লিখবে। তারপর রেট 2 টাকা করে, রেটের করে, এই 2টা গুণ করে, সবসময় গুণ হবে, গুণ করে টোটালের করে 20 টাকা লিখবে। এটা গেল ব্যালেন্স যেটা থাকে সাধারণত অঙ্কের মধ্যে এরকম কিছু দেওয়া থাকে। 2 নম্বর, তাহলে রিসিপ্টের করে কি? এখানে রিসিপ্ট মানে হলো প্রাপ্তি। প্রাপ্তি মানে আসলে নগদ প্রাপ্তি নয়। তোমাদের এই অধ্যায়টা কাঁচামালের হিসাব নিয়ে, তো যেহেতু কাঁচামালের হিসাব নিয়ে, যখনই তুমি কাঁচামাল পাবে তখনই প্রাপ্তির গড়। এখন তুমি কখন কাঁচামালটা পাবে? যখনই তুমি কাঁচামাল ক্রয় করবে, ঠিক তখনই না তুমি কাঁচামাল পাবে অথবা কাঁচামাল প্রাপ্তি বোঝাবে। ধরে নাও যে কাঁচামাল ক্রয় করলে 5 একক 2 টাকা করে, তখন 5 ইউনিট 2 টাকা করে যদি ক্রয় করো, 2 পাশে 10 টাকা টোটাল, তখনই তুমি রিসিপ্টের করে 5, ইউনিটের করে 5, রেটের করে 2, টোটালের করে 10 টাকা বসিয়ে দিবে। এই হিসাবটা এভাবেই রাখবেন। ওকে, তো 5 একক 2 টাকা করে 10 টাকা হলো। ধরে নিলাম উদাহরণস্বরূপ এটা তুমি ক্রয় করেছ শনিবার, উদাহরণস্বরূপ এটা শনিবারে তুমি ক্রয় করেছ। তারপর রবিবারে অথবা সোমবারে ধরে নাও, সোমবারে তুমি আরো 15 একক 3 টাকা ধরে 3 15 টোটাল
45 টাকার কাঁচামাল ক্রয় করেছো, উদাহরণস্বরূপ এটা আমি এখানে লিখে দিলাম বোঝানোর জন্য। তোমার আগের একটা ব্যালেন্স এখানে নিশ্চয়ই থাকবে। তারপর যেই পরিমাণ তুমি নতুন ক্রয় করবে, ক্রয় করার সাথে সাথে এটা ব্যালেন্সে যোগ হয়ে যাবে। ব্যালেন্সের করে এটা এমনিতেই লেখা হবে। যেটা তুমি শনিবারে ক্রয় করেছো এটা কিন্তু তুমি আগে ক্রয় করেছো, যেটা তুমি সোমবারে ক্রয় করেছো এটা কিন্তু পরে ক্রয় করেছো। তাহলে তোমার কাছে প্রশ্ন, আগের মাল কোনটা, পরের মাল কোনটা? নিশ্চয়ই তুমি বুঝতে পেরে গেছো যে আগের মাল হলো শনিবারের মাল, পরের মাল হলো সোমবারের মাল। যদি ফিফো পদ্ধতিতে ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে এখন অঙ্কের সমাধান করি, ফার্স্ট ইন ফার্স্ট আউটের বাংলা অর্থ কি একটু আগে বলেছি, আগের মালটা আগে সারা। তখন আমি কোন মালটা আগে ইস্যু করব? নিশ্চয়ই এই মালটাই আগে ইস্যু করব। তাহলে ইস্যু কি? ইস্যু মানে সরবরাহ। মনে করো তোমার ব্যবসায়ের মধ্যে বা তোমার প্রতিষ্ঠানে যখন কাঁচামালটা আসবে তখন রিসিপ্ট বা প্রাপ্তির করো, যখন কাঁচামালটা চলে যাবে মানে যখনই তুমি কাঁচামালটা ব্যবহার করবে তখনই না কাঁচামালটা চলে যাবে। ইস্যুর আরেকটা অর্থ আমি বলে দিই, যেমন ধরো বিক্রয়। তুমি যদি কাঁচামালটা পুনরায় বিক্রয় করে দাও বা কোনো কাজে ব্যবহার করো, সরবরাহ করে দাও, ঠিক তখনই তোমার কাঁচামালটা চলে যাবে। কাঁচামাল আসলে রিসিপ্টের করে, কাঁচামাল যখনই বোঝাবে চলে গেছে সেটা ইস্যুর করে। এখন ধরো তোমার ব্যবসা প্রতিষ্ঠানে বা কারখানায় কাঁচামাল আগুনে নষ্ট হয়ে গেছে 100 ইউনিট। এখন কাঁচামাল এসেছে না চলে গেছে বলো তো? আগুনে যেহেতু নষ্ট হয়ে গেছে, সুতরাং কাঁচামালটা কি হয়েছে? চলে গেছে। তো ইস্যুর করে বসবে না রিসিপ্টের করে? অবশ্যই ইস্যুর করে। যখন এই ফিফো পদ্ধতিতে অঙ্কের সমাধান করবে মানে আগের মাল আগে ছাড়া, তখন আগের এই মালটা তুমি ইস্যু করবে। যখন এই লিফো পদ্ধতিতে অঙ্কের সমাধান করবে তখন পরের মাল আগে ছাড়া, তখন পরের এই মাল, এই যে সোমবারের যেটা, ওইটা তুমি ইস্যু করবে। বাকিটা তো আমি অঙ্কের মধ্যে প্রয়োগ করে দেখাব, আপাতত ধারণা দিচ্ছি যে কোথায় কিভাবে হবে। তাহলে বেসিক যে কথাটা এখানে, যে 4টা নিয়মের যে কোনো একটা নিয়ম বললেই এইরকম একটা টেবিল আমি অঙ্কন করে নিব, যেখানে রিসিপ্ট, ইস্যু, ব্যালেন্স দেওয়া থাকবে। তারপর আগের মাল কি আর পরের মাল কি এটা তো বুঝতে পারলাম। এখন ওয়েটেড এভারেজ মেথড আর সিম্পল এভারেজ মেথড আমি এখন না বুঝিয়ে যদি অঙ্কের মধ্যে বুঝাই তাহলে ভালো বুঝবেন। সুতরাং ওইটা অঙ্কের মধ্যেই আমি ধারাবাহিক ক্লাসগুলোর মধ্যে তোমাদের সব কিছু প্রয়োগ করে বোঝাবো। এটা নিয়ে কোনো আলোচনা করতে হবে না, বাকিটা অঙ্কের মধ্যে। আর একটা অঙ্কের সমাধান আজকের ক্লাসে বোঝানো হবে। অধ্যায়টার নাম হলো কাঁচামাল মজুত। যেহেতু অধ্যায়টা মজুত পণ্য সংক্রান্ত, তোমার ব্যবসায়িক প্রয়োজনে কারখানার মধ্যে তুমি যে প্রোডাক্ট তৈরি করবে অবশ্যই তোমার কাঁচামালের প্রয়োজন আছে। সারা বছর তোমাকে কাঁচামাল অর্ডার করার প্রয়োজন পড়বে। কি পরিমাণ কাঁচামাল অর্ডার করলে তোমার ব্যয় সর্বনিম্ন হবে ওইটাকে বলা হয় মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ। আর মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ এটার ইংরেজি নাম হলো ইওকিউ অথবা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। আমি কি এটা বোঝাতে পেরেছি? মানে তোমার ব্যবসার প্রতিষ্ঠানে কাঁচামালের প্রয়োজন আছে। এখন কি পরিমাণ কাঁচামাল অর্ডার করলে তোমার ব্যয় সর্বনিম্ন হবে এটাকে বলা হয় মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ। এটা তুমি চাইলে সূত্রের মাধ্যমে বাইর করতে পারো, টেবিলের মাধ্যমে বাইর করতে পারো, এবং আমার ধারাবাহিক ক্লাসে এটা আমি তোমাকে বাইর করে দেখাবো। তখন বুঝতে পারবেন যে আসলে বিষয়টা অনেক ইন্টারেস্টিং। কি পরিমাণ কাঁচামাল অর্ডার করলে আমার ব্যয় সর্বনিম্ন হবে আমি চাইলে এটা বাইর করতে পারি। এটাকে বলা হয় ইওকিউ অথবা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। যদি ইকুয়েশন পদ্ধতিতে, সমীকরণ পদ্ধতিতে আমরা অঙ্কের সমাধান করতে চাই, এই সূত্রটা শুধু আয়ত্ত করে নিতে হবে। ইওকিউ ইকুয়াল টু √2 ইন্টু এআর ইন্টু ওসি ভাগ সিসি। এআর না দিয়ে এখানে এও থাকতে পারে। এখন এগুলা কি? ইওকিউ দ্বারা বোঝায় ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এআর অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, আসলে বাৎসরিক তোমার কি পরিমাণ কাঁচামালের প্রয়োজন আছে। ধরে নিলাম আমার বাৎসরিক 4000 ইউনিট কাঁচামালের প্রয়োজন, তার মানে এটা হবে এআর অথবা অ্যানুয়াল রিকোয়ারমেন্ট। ওসি অর্ডারিং কস্ট পার অর্ডার। আচ্ছা, কাঁচামালের যে আমার প্রয়োজন, আমি তো কাঁচামালটা অর্ডার দিয়ে থাকি, তাহলে প্রতি অর্ডারে আমার কি পরিমাণ ব্যয় ওইটাকে বলা হয় ওসি। প্রত্যেকটা অর্ডারে আমার ব্যয় কি পরিমাণ হতে পারে ওইটাকে বলা হয় ওসি। সিসি ক্যারিং কস্ট পার ইউনিট। ক্যারিং কস্ট, এই যে কাঁচামালটা আমি অর্ডার করব এটা তো বহন করে আনতে হবে গাড়ি ভাড়া করে। এই যে ক্যারিং কস্ট বা বহন করে আনবো, প্রতি ইউনিটে কি পরিমাণ ব্যয়। তোমাদের এটা মনে রাখতে হবে যে
ওসি অর্ডারিং কোস্ট পার অর্ডার, যেটা এটা আসলে প্রতি অর্ডারের ব্যয়। আর সিসি হলো ক্যারিং কোস্ট, বহন খরচ প্রতি ইউনিটের উপরে এই ব্যয়টা ধরা হয় সিসি। এটা হচ্ছে ইকুয়েশন মেথডে। এখন টেবুলার মেথডে যখন অঙ্কের সমাধান বুঝাবো সরাসরি প্রয়োগ করে, তখনই বুঝতে পারবেন। তো টেবুলার মেথডে এখন আর আমি আলোচনা করছি না, ওইটা অঙ্কের মধ্যে একবার দেখালেই যে কোনো শিক্ষার্থী বুঝতে পারবেন, শুধু ধারাবাহিক ক্লাসগুলো একবার দেখবেন। পার্ট বি এর জন্য এই সূত্রগুলো তোমাকে আয়ত্ত করতে হবে। এর বাহিরেও আরও অনেক সূত্র আছে, তবে আপাতত আমি এগুলা দিয়েছি, বাকিটা আমরা অঙ্ক থেকে শিখব। এই ধরনের সূত্র তোমাদের আয়ত্ত করতে হবে। তো টোটালি আমি বলবো সব মিলিয়ে এই 3টা ফরম্যাটের অঙ্ক চ্যাপ্টার মেটেরিয়াল থেকে তোমাদের থাকবে। এখন আমি একটা অঙ্কের সমাধান তোমাদেরকে বোঝাতে চাই, ধৈর্য ধরে আমার এই ক্লাসটা দেখো। অঙ্কটা রিসেন্টলি তোমাদের পরীক্ষায় আসছিল, খুবই গুরুত্বপূর্ণ। শাপলা লিমিটেড ইউজ সিঙ্গল মেটেরিয়াল টু প্রডিউস এ প্রোডাক্ট। যে একটা প্রোডাক্ট তৈরি করার জন্য শাপলা লিমিটেড সিঙ্গল একটা কাঁচামাল ব্যবহার করে। ইনফরমেশন রিলেটিং টু মেটেরিয়াল ইজ, এই কাঁচামালের তথ্যগুলো নিচে দেওয়া হয়েছে। মে মাসের 1 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত এখানে বলা হয়েছে ব্যালেন্স 400 ইউনিট, প্রতি ইউনিটে 20 টাকা করে। 5 তারিখে রিসিভ 200 ইউনিট, 15 টাকা করে। 12 তারিখে ইস্যুড 500 ইউনিট। 18 তারিখে রিটার্ন টু সাপ্লায়ার 50 ইউনিট, অর্থাৎ সাপ্লায়ারকে রিটার্ন দেওয়া হয়েছে 50 ইউনিট। 22 তারিখে রিসিভড 500 ইউনিট, 18 টাকা করে। 25 রিটার্ন ফ্রম কাস্টমার 40 ইউনিট, কাস্টমারের কাছ থেকে রিটার্ন পেয়েছি 40 ইউনিট। 28 তারিখে ইস্যুড 500 ইউনিট। 29 তারিখে গুডস ডেস্ট্রয়েড বাই ফায়ার, আগুনে নষ্ট হয়ে গেছে 90 ইউনিট। 31 তারিখে মে মাসের ক্লোজিং মেটেরিয়াল অন হ্যান্ড 200 ইউনিট, সম্ভাবনী কাঁচামাল 200 ইউনিট মজুদ আছে। রিকোয়ারমেন্ট ক্যালকুলেট ডেফিসিট ওর সারপ্লাস অফ মেটেরিয়াল, যে কাঁচামাল কি ঘাটতি আছে নাকি অতিরিক্ত আছে ওইটা হিসাব করো। প্রিপেয়ার এ স্টোর লেজার আন্ডার ফিফো মেথড। ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে আগের মাল আগে সারা পদ্ধতিতে স্টোর লেজার তৈরি করার জন্য বলা হয়েছে। আমরা খুব সহজে আয়ত্ত করে নিব, ওকে সমাধান বুঝবো। তোমরা ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দেখো, তাহলে দেখতে পারবে। ফুল কোয়ালিটিতে ফুল স্ক্রিন করে ক্লাসটা দেখো, বুঝতে পারবে। আমি প্রশ্নটা এই জায়গায় রাখলাম, আর প্রথম যে অঙ্ক এই জায়গায় চিহ্নিত করে বুঝিয়ে দিচ্ছি খুবই সহজে। ঘাটতি অথবা অতিরিক্ত এখানে আছে কি না এখন আমরা বাইর করতে পারবো। ঘাটতি এবং অতিরিক্ত যাচাই করার জন্য টোটাল মেটেরিয়াল রিসিভড, টোটাল ইস্যুড মেটেরিয়াল, যে কী পরিমাণ কাঁচামাল আমাদের কাছে আছে এবং আমরা ক্রয় করেছি আর কী পরিমাণ আমরা বিক্রয় করেছি, তারপর একটা ঘাটতি পাওয়া যাবে। মে মাসের 1 তারিখে ব্যালেন্স যেটা, এটা অবশ্যই আমাদের কাছে আছে এবং এটা ইউনিটের পরিমাণ 400 ইউনিট, আমরা শুধু ইউনিট সমূহ এখানে যোগ করব। 5 তারিখে রিসিভড 200 ইউনিট, যেহেতু রিসিভ মানে ক্রয় করেছি, যেহেতু ক্রয় করেছি রিসিভড ইন মে 5 200 ইউনিট, এটা টোটাল মেটেরিয়াল রিসিভডে এখানে অন্তর্ভুক্ত হয়ে যাবে। 12 তারিখ ইস্যুড, ইস্যুড মানে ধরে নাও বিক্রয় করেছি, তো টোটাল ইস্যুড মেটেরিয়াল 12 তারিখ 500। 18 তারিখ রিটার্ন টু সাপ্লায়ার, সাপ্লায়ারকে দেওয়া হয়েছে মানেই তো চলে গেছে, তখন ইস্যুড করেছি, ইউনিটের পরিমাণ 50, ওকে। 22 তারিখ রিসিভড 500 ইউনিট, তাহলে রিসিভড ইন মে 22 500 হিসাবে অন্তর্ভুক্ত করো। 25 তারিখ রিটার্ন ফ্রম কাস্টমার 40 ইউনিট, কাস্টমারের কাছ থেকে প্রাপ্তি, কাস্টমারকে মনে করো কাস্টমারের কাছে বিক্রয় করেছিলাম, ফেরত পেয়ে গেলাম, তখন এটা রিসিপ্টের করে, ফেরত পেয়েছি যেহেতু রিটার্ন ফ্রম কাস্টমার ইন মে, এটা রিসিপ্টের করে 40 ইউনিট। 28 তারিখে ইস্যুড 500 ইউনিট, ওকে, ইস্যুড ইন মে 28 500। 29 তারিখে আগুনে পণ্য নষ্ট হয়েছে 90 ইউনিট, তো অবশ্যই এটা ইস্যুর করে গুডস ডেস্ট্রয়েড বাই ফায়ার ইন মে 29 90 ইউনিট।
বছরের প্রথমে তোমার যে পরিমাণ কাঁচামাল আছে বা মে মাসের 1 তারিখে, তারপর তুমি যে পরিমাণ আরো ক্রয় করেছো, টোটাল 1140 ইউনিট। দেখা গেল 1140 ইউনিট, এটা আবার তুমি বিক্রয় করেছো। 1140 ইউনিট বিক্রয় করেছো, 1140 ইউনিট টোটাল রিসিপ্ট আছে। এখন কি পরিমাণ মেটেরিয়াল তোমার কাছে থাকার কথা? টোটাল অ্যাভাইলেবল মেটেরিয়াল, টোটাল রিসিভড মেটেরিয়াল থেকে ইস্যুড মেটেরিয়াল বাদ দিলে তো কোনো মেটেরিয়ালই থাকার কথা না। অথচ বলছে যে সমাপনীতে 200 ইউনিট তোমার কাছে মজুদ আছে, ক্লোজিং মেটেরিয়াল 200 ইউনিট বলতেছে। তার মানে এটা তোমার কাছে অতিরিক্ত আছে। সারপ্লাসের বাংলা অর্থ অতিরিক্ত, ডেফিসিট মানে ঘাটতি। সারপ্লাস মেটেরিয়াল 200 ইউনিট। বোঝাতে পেরেছি? অ্যাভাইলেবল মেটেরিয়াল 0, 0কে সারপ্লাস মেটেরিয়াল ক্লোজিং থেকে মাইনাস করলে 200 ইউনিট অতিরিক্ত মেটেরিয়াল আছে। আশা করবো এটা ক্লিয়ার। এখন আমাদের ফিফো পদ্ধতিতে অঙ্কের সমাধান করতে হবে, তো এটা আমি বোঝাচ্ছি। ফিফো পদ্ধতিতে শাপলা লিমিটেড, স্টল লেজার ফিফো মেথড, ডেট পার্টিকুলার সেটা দিতে পারো, নাও দিতে পারো। রিসিপ্ট, ইস্যুড, ব্যালেন্স, এখানে ইউনিট অথবা কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট অথবা টোটাল যে কোনোটা দেওয়া যায়, দিতে পারো। ইউনিট বা কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট অথবা ইউনিট, রেট, টোটাল যে কোনোটা দিতে পারো। মে মাসের 1 তারিখে ব্যালেন্স আছে 400 ইউনিট 20 টাকা করে। মে মাসের 1 তারিখে ব্যালেন্স সরাসরি ব্যালেন্সে যাবে 400 ইউনিট 20 টাকা করে, 400 আর 20 গুণ করলে 8000 টাকা। ওকে। 5 তারিখে রিসিভড 200 ইউনিট 15 টাকা করে। ওকে। যখনই রিসিভড থাকবে আগের যে ইউনিটটা সাথে সাথে নামিয়ে নিবে, এটা হলো নিয়ম। আর মে মাসের 5 তারিখে যেটা রিসিভড করেছো 200 ইউনিট 15 টাকা, 3000, 15 টাকা ধরে 3000 টাকা টোটাল। সবসময় কোয়ান্টিটি এবং রেট অথবা ইউনিট অথবা রেট গুণ করবেন। তো যেহেতু এটা নতুন করে ক্রয় করেছো, ওই 200 ইউনিট 15 টাকা ধরে 3000 টাকা ওইটা ব্যালেন্সের করে যোগ হয়ে যাবে। 12 তারিখ ইস্যুড 500 ইউনিট, এটা হলো ফিফো মানে আগের মালটা আগে ছাড়া। এখন 500 ইউনিট তোমাকে ইস্যু করতে হবে, তাহলে আগের যে মাল 400 ইউনিট 20 টাকা, রেটের 8000 টাকা, ওইটা আগে ইস্যু করে দাও। 500 ইউনিট ইস্যু করার জন্য আর কি পরিমাণ কাঁচামাল ইস্যুর প্রয়োজন? আরও 100 ইউনিট। তাহলে ওই 200 ইউনিট থেকে 100 ইউনিট ইস্যু করে দাও, এবং 200 ইউনিটের রেট হলো 15 টাকা। এই জন্য এখানে 15, 100 আর 15 গুণ করলে 1500। 200 থেকে যেহেতু 100 ইউনিট ইস্যু করে দিছো, এখানে বাকি রইল আরও 100 ইউনিট 15 টাকা ধরে 1500 টাকা। তাহলে এই তিনটা বুঝতে পেরেছো মানে তুমি সম্পূর্ণ অঙ্কের সমাধান বুঝতে পারবে, বা অন্যান্য অঙ্কের সমাধানও সহজে বুঝতে পারবেন। 18 তারিখ রিটার্ন টু সাপ্লাইয়ার 50 ইউনিট। সাপ্লাইয়ারকে ফেরত দেওয়া হলো 50 ইউনিট। তো সাপ্লাইয়ারকে ফেরত দেওয়া হয়েছে, এখন এটা ইস্যু। এখন তোমার কাছে যে 100 ইউনিট আছে, এটা থেকে 50 ইউনিট ইস্যু করে দাও। রিটার্ন 18 তারিখ 50 ইউনিট ইস্যু করে দিলে বাকি থাকে এখানে 50 ইউনিট 15 টাকা ধরে 750 টাকা। 22 তারিখ রিসিপ্ট 500 ইউনিট 18 টাকা ধরে। ওকে, আগের যে 50 ইউনিট নামিয়ে নাও। আর নতুন করে 22 তারিখে রিসিপ্ট করেছো 500 ইউনিট 18 টাকা ধরে 9000 টাকা, ওইটা ব্যালেন্সও যুক্ত করে দাও। 25 তারিখ রিটার্ন ফ্রম কাস্টমার 40 ইউনিট, কাস্টমারের কাছ থেকে প্রাপ্তি, এটা রিসিপ্টের করে। তো কাস্টমারের রিটার্ন ফ্রম কাস্টমারের কাছ থেকে প্রাপ্তি। এখন লাস্ট তুমি কাস্টমারের কাছে ইস্যু করেছো 18 তারিখ, কত টাকা রেট? 15 টাকা রেট। এই জন্য এখানে রেটটা 15, 40 ইউনিট 600 টাকা হয়। তো আগের যে ব্যালেন্সগুলো, এখানে 50 ইউনিট 15 টাকা ধরে 750, কিন্তু এই 40 ইউনিট এটাও 15 টাকা ধরে। তাহলে 50 এবং 40 টোটাল হলো 90 ইউনিট 15 টাকা ধরে 1350। রেট যদি এক হয়ে আলাদা করার তো প্রয়োজন নেই। আর নিচের যে 500 ইউনিট যেরকম আছে ঠিক সেই রকমই নামিয়ে নিলাম। তাছাড়া এটা কাস্টমারের কাছ থেকে ফেরত পেয়েছো, এটা কিন্তু আগের মাল। এটা কি বুঝতে পেরেছো? 28 তারিখ ইস্যুড 500 ইউনিট, 500 ইউনিট ইস্যু করা হয়েছে। তখন মে 28 ইস্যু, আগের যে 90 ইউনিট ইস্যু করার পর
আরও 410 ইউনিট ইস্যু করার প্রয়োজন, তাহলে 500 থেকে 410, এটার রেট 18 টাকা করে 7,380। 7,380 টাকা ইস্যু করার পর 500 থেকে 410 ইউনিট ইস্যু করে দিলে এখানে 90 ইউনিট 18 টাকা ধরে 1,620 টাকার থাকবে। 29 তারিখে গুডস ডেস্ট্রয়েড বাই ফায়ার, আগুনে পণ্য নষ্ট হয়েছে, তো এটা তো ইস্যুড। এখন মে 29, লস্ট বাই ফায়ার 90 ইউনিট, এখানে 90 ইউনিট নষ্ট হয়েছে, তো যে 90 ইউনিট ছিল ওইটাই নষ্ট হয়ে গেছে। 90 ইউনিট 18 টাকা ধরে 1,620 টাকা, তখন এখানে আর কোনো ব্যালেন্স থাকবে না। কিন্তু সমাপনীতে বলেছে আরও 200 ইউনিট আছে মজুদ, তার মানে নতুন করে এটা ক্রয় করা হয়েছে। এই জন্য এখানে মে 31 তারিখ রিসিপ্ট নামে 200 ইউনিট ওই 18 টাকা রেটের 3,600 টাকা একটা ক্রয় দেখাতে হবে। হিসাবটা ঠিক রাখার জন্য, যেহেতু বলছে সমাপনী মজুদ আছে 200 ইউনিট, তো এটা দেখানোর জন্য ওই 200 ইউনিট এখানে ক্রয় দেখাতে হবে, না হলে তো 200 ইউনিট আমরা কই থেকে পেলাম, ওই হিসাবটা করা যাবে না। অবশেষে মে মাসের 31 তারিখে ইন্ডিং ইনভেন্টরি 200 ইউনিট 18 টাকা করে 3,600 টাকাই থাকবে। এটা হলো ফিফো পদ্ধতিতে অঙ্কের সমাধান। অঙ্কটা গুরুত্বপূর্ণ ছিল। 2 নম্বর ক্লাসে আরও গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সমাধান বোঝাবো, ওই দুইটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। ধারাবাহিক ক্লাসগুলো দেখে নাও যারা পেইড কোর্সে যুক্ত আছো।